পুরুষ সাহস নেই, নেই সাহস। এই বিকৃত স্বর আমার হৃদয়ের কুটুরে গিয়ে লাগলো, আমার বিকৃত মস্তিষ্ককে আরো বিকৃত করলো। তখন সাহসে বুক বেঁধে নির্দয়ের রক্ত পিয়াসী লোহার ছুরি শক্ত মুঠোয় তুললাম, শক্ত করে ধরে তার নিদ্রা চির নিদ্রায় পরিণত করার জন্য তার বুকে গেঁথে দিলাম। গল্প হলো এক সম্ভাবনাময় জগৎ, কখনো তা আতঙ্কের, আবার কখনো সম্পর্কের শীতলতার আভাস দেয়। সেই জগতের একটু একটু অংশ করে সবাইকে শোনাবে এই ইতিমুভিয়া। আজ আপনারা শুনবেন পাঁচকড়িদের কলমে সতী শোভনা। পাঁচকড়িদের জন্ম 1873 সালে, মৃত্যু 1945 সালে। বাংলার প্রথম মৌলিক গোয়েন্দা গল্পকার তিনি। গোয়েন্দা উপন্যাস লিখে তিনি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেন। তার লেখা বইয়ের মধ্যে নীলবসনা সুন্দরী, মায়াবী, মনোরমা উল্লেখযোগ্য। শুনুন পাঁচকড়িদের গল্প সতী শোভনা। দুপুরবেলায় খাওয়া শেষ করে একটু বিশ্রাম করব মনে করেছিলাম, কিন্তু সেটা আর হয়ে উঠল না। খবর এলো বাইরের ঘরে একজন ভদ্রলোক আমার জন্য অপেক্ষা করছেন, বিশেষ প্রয়োজন, এখনই দেখা করতে হবে। আমি বাইরে এসে তার সঙ্গে দেখা করলাম। আগন্তুকের বয়স 27 হবে, গায়ের রং ফর্সা, মুখটা সুন্দর হলেও যন্ত্রণা মাখা, বেশ লম্বা চেহারা, একটা রেশমি রুমাল গলা থেকে বুকের কাছে ঝুলছে বাঁধা অবস্থায়। আমাকে দেখেই দীর্ঘশ্বাস ফেলে যুবকটি বললেন, আপনি কি কনকবালা দেবী? হ্যাঁ, আমারই নাম, বলুন। ক্ষমা করবেন, আমি কখনো আপনাকে দেখিনি, তবে লোকের মুখে আপনার অনেক সুনাম শুনেছি। দেখলাম তিনি তখন দাঁড়িয়ে কাঁপছেন, পা দুটো যেন তার দেহের ভার আর বইতে পারছে না। আমি তাকে সামনের চেয়ারে বসতে বললাম। তিনি আস্তে আস্তে বসলেন, তারপর বললেন, আমি বড় কষ্ট পাচ্ছি দিদিমণি। 1 সপ্তাহের মধ্যে একদিনও ঘুমাতে পারিনি আমি। কি জানি আমার ডান হাতে কিছু একটা হয়েছে, নার্ভের সমস্যা নাকি ক্যান্সার, আমি জানি না। যন্ত্রণায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। প্রথমে একটু একটু যন্ত্রণা হতো, কখনো হতোই না, কিন্তু এখন ভয়ানক যন্ত্রণা হয়। এক মুহূর্তের জন্য আমি স্থির থাকতে পারছি না। দিন দিন যন্ত্রণাটা যেন আরও বাড়ছে। আমি আর সহ্য করতে পারছি না। কে যেন এক টুকরো জ্বলন্ত কয়লা আমার হাতে একেবারে চেপে ধরেছে, এইরকম যন্ত্রণা। আপনি যদি দয়া করে এই 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 জায়গাটা কেটে দেন তাহলে আমার বড় উপকার হয়। আর 1 ঘন্টা যদি আমাকে এই কষ্ট সহ্য করতে হয়, আমি পাগল হয়ে যাব দিদিমণি। আমি তাকে বুঝিয়ে বললাম, প্রথমেই কাটাকাটি করার প্রয়োজন নেই, মলম দিয়ে তার যন্ত্রণা দূর করব। যুবক একটু জোর গলায় বললেন, না না দিদিমণি, মলমে কিছু হবে না, আপনি কেটে দিন, আপনি কেটে দিন, নইলে এই যন্ত্রণা যাবে না। যেখানে যন্ত্রণা হচ্ছে সেখানকার মাংসটা কেটে তুলে ফেলুন। হাতের ঠিক কোনখানে এমন যন্ত্রণা হচ্ছে আমি দেখতে চাইলাম। আস্তে আস্তে তিনি রুমাল থেকে হাতটা বের করলেন এবং আমার টেবিলের ওপর খুব সাবধানে রাখলেন। তারপর বললেন, দিদিমণি, পরীক্ষা করে আপনি যাই বুঝুন না কেন, আপনি কিন্তু কেটে দেবেন এটা। আমাকে যে কি সহ্য করতে হচ্ছে তা আমি আপনাকে বলে বোঝাতে পারছি না। আমি তার হাতখানা আস্তে আস্তে তুললাম, যন্ত্রপাতি দিয়ে ভালো করে দেখলাম, কিন্তু রোগীর কোনো চিহ্নই পেলাম না। তার হাতে আর আমার হাতে কোনো পার্থক্যই নেই, নিরোগ। আর তত গ্রাহ্য না করে আমি তার হাতটা ছেড়ে দিলাম। বেশ শব্দ করে তার হাতটা টেবিলের উপর পড়ে গেল।
যুবকটি তখন যন্ত্রণায় চিৎকার করে কুঁকিয়ে উঠলেন। বাঁ হাত দিয়ে আস্তে আস্তে ডান হাতটা তুললেন। তাকে দেখে মনে হলো তিনি সত্যিই বড় যন্ত্রণায় আছেন। আমি বললাম, ঠিক কোনখানে ব্যথা আমাকে একটু দেখিয়ে দেবেন? ঠিক এই জায়গাটায়, এখানে বলে তিনি আঙুল দিয়ে হাতের উপরে যেখানে দুটো মোটা শিরা একসঙ্গে মিশেছে সেইখানটা দেখালেন। আমি আস্তে আস্তে সেই জায়গাটা টিপে টিপে দেখতে লাগলাম। এতে তার সারা শরীর কাঁপতে লাগলো। আরে এতেও কি আপনার যন্ত্রণা হচ্ছে? তিনি কোনো উত্তর দিলেন না। দেখলাম তার দু চোখ কান্নায় ভরে গেছে। ভেবে পেলাম না কি এমন যন্ত্রণা। আমি বললাম, কি আশ্চর্য, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তবে আমার এত যন্ত্রণা হচ্ছে কেন? আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সেই জায়গাটা ভালো করে দেখে বললাম, কই কিছুই তো দেখছি না। কিছুই দেখছেন না মানেটা কি? দেখুন দেখুন, এই এই জায়গাটা, এই জায়গাটা মনে হচ্ছে না লাল হয়ে গেছে? হ্যাঁ, এই এই জায়গাটা, এইখানটা, এখানটা বলে পকেট থেকে পেন্সিল বের করে অস্পষ্ট রেখায় হাতের ওই জায়গাটায় গোল চিহ্ন আঁকলেন। আমি তার দিকে তাকিয়ে দেখলাম। ভাবলাম, লোকটা বোধহয় পাগল, মাথায় ছিট আছে নিশ্চয়ই। বললাম, আপনি কিছুদিন এখানে অপেক্ষা করুন, সেরে উঠবেন। না 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 না, আমি এখানে থাকতে পারবো না। আমি থাকতে পারবো না এখানে। দিদিমণি প্লিজ প্লিজ, আপনি আমাকে পাগল ভাববেন না। বলছি, আর কোনো উপায় আছে কি যন্ত্রণা মুক্তির? এই এই যে এই যে এই যতটুকু পেন্সিল দিয়ে দাগ করে দিয়েছি, এই এই জায়গাটা কেটে ফেলুন প্লিজ, কেটে ফেলুন। এই কষ্ট থেকে আমাকে মুক্তি দিন। কেটে ফেলুন, কেটে ফেলুন প্লিজ। আমি পারবো না। কেন পারবেন না? কেন কেন? হ্যাঁ, আপনি হাতের যে জায়গাটা দেখালেন তার সঙ্গে আমার হাতের কোনো ফারাক নেই। রোগের তো কোনো লক্ষণই নেই। আমি কি পাগল নাকি? আমি আপনার সাথে ঠাট্টা করছি কোনটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পারিশ্রমিক চাই তো আপনার? এই নিন আপনার পারিশ্রমিক। এবার কেটে ফেলুন, কেটে ফেলুন এটুকু প্লিজ প্লিজ। ভালো করে জায়গাটা কেটে দিন প্লিজ। তিনি পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে টেবিলের উপর রাখলেন। আমি বললাম, না না, এই কাজ আমার দ্বারা হবে না। এই কাজ করলে সকলে আমাকে নিন্দে করবে, সকলে আপনাকে নয় আমাকেও পাগল ভাববে। আমি পারবো না এটা। আচ্ছা বেশ বেশ, আপনি না পারেন তো আমার সামান্য কথাটুকু রাখুন। শুনুন, আমি কাটছি। যদিও বাঁ হাতে আমি তেমন ভালো করে কাটতে পারি না, তাতে ক্ষতি নেই। আমি কেটে নেব। আপনি শুধু আমার কাটার পর ওষুধ দিয়ে বেঁধে দেবেন, কেমন? পকেট থেকে তিনি একটা ধারালো ছুরি বের করলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তখনই তিনি ডান হাতের দাগ করা ওই জায়গাটায় ছুরি বসিয়ে দিলেন। প্রচুর রক্ত ঝরতে লাগলো। আমি বললাম, ইস, যদি একান্তই কাটতে হয়, উফ, আমি কেটে দিচ্ছি, দিন আমাকে। মুখটা ফিরিয়ে দাঁড়ান, রক্ত দেখে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। বলে তার হাত থেকে ছুরিটা নিলাম। কোনো প্রয়োজন নেই, আপনি আপনার ইচ্ছে মতো অস্ত্র চালান। আমি তার কথা মতো সেখানকার মাংসপিণ্ড কেটে ফেললাম। প্রবল বেগে রক্ত বের হতে লাগলো। তিনি স্থির দৃষ্টিতে তা দেখলেন। কাটবার সময় তার মুখে কোনো যন্ত্রণার চিহ্ন দেখা গেল না। মাংসপিণ্ড কেটে ফেলার সঙ্গে সঙ্গেই তৃপ্তির নিঃশ্বাস ছাড়লেন তিনি। বললেন, বাঁচলাম। এখন আর কোনো যন্ত্রণা নেই? না, কিছু না। ওই মাংসপিণ্ডের সাথে সাথে আমার যন্ত্রণা সব উবে গেছে। এই রক্তপাত আমার কাছে অতি সামান্য দিদিমণি। যত রক্ত বেরিয়ে যাচ্ছে ততই আমার শরীর যেন সুস্থ হচ্ছে। যতক্ষণ রক্ত বেরোতে লাগলো ততক্ষণ যুবক আনন্দ মাখা চোখে তা দেখতে লাগলেন।
যত তাড়াতাড়ি সম্ভব আমি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে ক্ষতস্থান বেঁধে দিলাম। ইতিমধ্যে তার মুখ থেকে যন্ত্রণার ছাপ দূর হয়ে চোখে মুখে আনন্দ ফুটে বেরোলো। তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন। মহাশয়, আপনাকে শত শত ধন্যবাদ। আপনার কৃপায় আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি। যৎসামান্য পারিশ্রমিক আপনাকে দিলাম, কিন্তু আজ আজ আপনি আমার যা উপকার করলেন তার জন্য এটা কিছুই না। না 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 না, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। চিরজীবন আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো। আমি তার দেওয়া 100 টাকার নোট নিতে অস্বীকার করলাম। তিনি কিছুতেই শুনলেন না। শেষে বিরক্ত হয়ে বললেন, আচ্ছা বেশ, আপনি যদি একান্তই না নেন তাহলে কোনো দাতব্য চিকিৎসালয়ে দান করে দেবেন। এই বলে তিনি চলে গেলেন। 1 সপ্তাহ কেটে গেল, আর সেই অপরিচিত রোগীটির দেখা পেলাম না। 2 সপ্তাহ কেটে গেল, তাও কোনো খবরই নেই। 3য় সপ্তাহের শেষে একদিন ভোরবেলা আমি শোয়ার ঘরে বসে খবরের কাগজ পড়ছি। এমন সময় দারোয়ান এসে খবর দিল আবার নাকি সেই পাগল রোগী এসেছেন। তার কাণ্ড কারখানায় আমার মনে অত্যন্ত কৌতূহল হয়েছিল। তখনই বাইরের ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করলাম। প্রথমবার যেমনভাবে তাকে দেখেছিলাম, এবারও তাই দেখলাম। ঠিক তেমনভাবেই তার ডান হাত রেশমি রুমালে গলা থেকে বাঁধা, সেই রকমই মুখখানা মলিন, যন্ত্রণা মাখা, কপালে চিন্তার রেখা, ঝিমানো কালিমাখা চোখ। তার সেই ভাব দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আবার কি হলো? ঠিক করে কাটা হয়নি, আগেকার চেয়ে এখন যন্ত্রণা আরো বেড়ে গেছে। আবার কিছুতেই সহ্য হচ্ছে না। ইচ্ছে ছিল আপনাকে আর কষ্ট দেব না, বুঝলাম এই যন্ত্রণা মাথায় কিংবা বুকে উঠে শেষ হয়ে যাবে জীবনটা, কিন্তু তার হলো কই। যন্ত্রণা এক তিলও কমেনি। আমার মুখের দিকে ঠিক করে চেয়ে দেখুন, তাহলে ঠিক বুঝতে পারবেন আমার কতটা যন্ত্রণা হচ্ছে। যুবকের গায়ের রং ফর্সা হলেও কে যেন সত্যিই তার সর্বাঙ্গে কালি মাখিয়ে দিয়েছে। কপাল ঘামের বিন্দুতে পূর্ণ। যন্ত্রণায় মাঝে মাঝে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষতস্থানটা অতি সাবধানে খুলে ফেললাম। দেখলাম ক্ষতস্থানে নতুন মাংস পূর্ণ হয়ে আসছে। আশ্চর্যের কিছুই দেখলাম না। হাত টিপে নাড়ি দেখলাম অতি দ্রুত, কিন্তু জ্বরের তো কোনো চিহ্নই নেই। আমি অবাক হয়ে বললাম, এমন আশ্চর্য ব্যাপার আমি কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, বড়ই আশ্চর্য কাণ্ড, বড় ভয়ানক। আমি অসহ্য যন্ত্রণা থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাই সেই ব্যবস্থা করুন দিদিমণি। এবারে বেশ গভীর করে কেটে দেবেন, বুঝলেন তো? হ্যাঁ, তাহলে বোধহয় আমি সুস্থ হয়ে উঠব। আমি এইবার তার কথা মতো আগের বাড়ির চেয়ে বেশি গভীর করেই সেখানটা কেটে দিলাম। মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে তখন আর কোনো যন্ত্রণা নেই। এদিকে ক্ষতস্থান থেকে প্রবল রক্তপাত হতে লাগলো, অথচ স্থির আনন্দ ভরা চোখে যুবক সেই দিকেই তাকিয়ে আছেন। তখনই আমি রক্ত বন্ধ করে ক্ষতস্থান বেঁধে দিলাম। তিনি যাওয়ার সময় কয়েকবার জোরে জোরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এখন আর আমার কোনো কষ্ট হচ্ছে না, বেশ সুস্থ বোধ করছি। এ কথা আমি আমার 2-4 জন সহকর্মী বন্ধুকে জানালাম। তারা শুনে চমকে গেলেন। কি রোগ বুঝে উঠতে পারলেন না। মাসখানেক পরেই আমি একদিন সেই যুবকের লেখা একটা চিঠি পেলাম। চিঠিটা বেশ বড়, অতি ছোট ছোট অক্ষরে ঘেঁষাঘেঁষি লাইনে লেখা। নিচে যে নাম লেখা রয়েছে সেটা যদি তার স্বাক্ষর হয় তবে বোঝা যায় তার হাতে আর সেই রকম যন্ত্রণা নেই, না হলে কলম ধরা তার পক্ষে দুঃসাধ্য হতো। চিঠিটা অনেকটা এই রকম। আমি এতদিনে বুঝতে পেরেছি যে এমন কোনো বিধান নেই যাতে আমার এই যন্ত্রণার কারণ খুঁজে বার করা যায়। এই যন্ত্রণা কিভাবে যেন প্রাণ নাশ করে ছাড়ে। আজ আমি আপনার কাছে আমার এই যন্ত্রণার মূল কারণ প্রকাশ করব।
আগের সপ্তাহে আবার আমার হাতের ঠিক সেই জায়গাটাতেই আবার প্রচণ্ড যন্ত্রণা আরম্ভ হয়। এই যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠল। আপনাকে একটা চিঠি লিখব ভেবেছিলাম, কিন্তু কলম ধরবার ক্ষমতা আমার নেই। ভেবেচিন্তে একটা উপায় বার করলাম। সেই যন্ত্রণা আমার ক্ষতস্থানে আমি এক টুকরো কয়লা রাখলাম। আপনারা যেমন ওই পলটেস বাঁধেন, তেমনই লোহার তার দিয়ে সেই জ্বলন্ত কয়লার খণ্ডটা ক্ষতস্থানে চেপে ধরলাম। যতক্ষণ সে আগুন নেভেনি ততক্ষণ আমি কোনো যন্ত্রণায় টের পাইনি। তুলনায় সেই যন্ত্রণার কাছে আগুনের পোড়া জ্বালা কিছুই না। এমনটা না করলে আমি কখনোই একটা কথাও আপনাকে লিখে জানাতে পারতাম না। এই 6 মাস আগের কথা বলছি। তখন আমার সুখের সীমা ছিল না, জানেন। আমার মাসিক আয় যা ছিল তাতে আমার বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যেত। 2 বছর আগে আমি আমাদেরই কোনো এক দরিদ্র প্রতিবেশীর এক সুন্দরী সুশীলা মেয়েকে বিয়ে করি। তার স্বভাব চরিত্রের কথা ঠিকমতো বর্ণনা করতে পারলে উপন্যাস হয়ে দাঁড়াবে। তার নাম শোভনা। আমাকে জানেন, এক মুহূর্ত ছেড়ে থাকতে পারতো না সে। হ্যাঁ, আমি তার চোখের আড়াল হলেই তার মুখ একেবারে মলিন হয়ে যেত, চোখে জল চলে আসতো তার। জানেন, কোনোদিন আমার বাড়ি ফিরতে রাত হলে হতভাগিনী আমার জন্য জেগে বসে থাকতো আর কাঁদতো। মানে এমন ভালোবাসা সৌভাগ্য আমাকেই পায় না, তাই না? এমনকি আমাকে ছেড়ে শোভনা বাপের বাড়িও যেতে চাইতো। আমি মাঝে মধ্যে বলতাম, যাও না, গিয়ে ঘুরে এসো। যেত, কিন্তু একবেলার বেশি থাকতো না সেখানে। আপনি বলবেন, কোন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে? না না, আমিও তা স্বীকার করি। কিন্তু কোন স্বামী ভালোবাসা পেয়ে সুখী হয় না বলুন তো? হ্যাঁ, প্রগাঢ় সেই ভালোবাসা নিজে স্বাদ করে কষ্ট করে কোন স্বামী? হ্যাঁ, আমি 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 সেই নরাধম স্বামী, নরপ্রেত। হায় হায় হায়, স্বর্গের নন্দনকাননের পরাজাত মালা ভুল করে এই নরপিশাচের গলায় এসে পড়েছিল। সেই অপার্থিব স্বর্গীয় বস্তুর আদর আমি কি করে বুঝবো? তাই কিছুদিনের মধ্যেই সেই সুগন্ধি পরিজাত মালা আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছি। মানুষ কি পাগল? হ্যাঁ, সেই জন্যই বুঝি অতি সুখের ভিতর থেকে দুঃখ টেনে বের করতে চায়। হ্যাঁ, কি জানি না, কোনো এক কুক্ষণে কোনো এক শয়তানের কুমন্ত্রণা আমার কানে এসে পৌঁছালো। আমার স্ত্রীর একটা বাক্স ছিল, সে কখনো সেই বাক্সের চাবি দিতে ভুলতো না, কিংবা সেই চাবি কখনো ভুলে কোথাও ফেলে রাখতো না। এই 2 বিষয়ে সে সবসময় সাবধান থাকত। এত সাবধানতার কারণ কি? এত সতর্কতার প্রয়োজন কেন? এটাই আমার মনের মধ্যে সবসময় খেলা করত। এই একমাত্র চিন্তা আমাকে ভীষণ রকম অস্থির করে তুলত। মনের ভেতরে দারুণ সংশয়, দারুণ উদ্ভাবনা, দারুণ অবিশ্বাস। তার সেই অপার্থিব ভালোবাসা, অনুরাগ, স্বর্গীয় পবিত্রতা, কিছুর ওপরই আর বিশ্বাস রাখতে পারলাম না। সবকিছুকেই যেন ভণ্ডামি বলে মনে হতে লাগলো আমার। সেই সরল দৃষ্টি, নিষ্পাপ মুখ, আবেশময় প্রেম, সবকিছুতেই কি যেন একটা বিষ মাখিয়ে দিয়েছে, যেন কি তাতে আগুন লাগিয়ে দিয়েছে। একদিন শোভনার এক ছোটবেলার বান্ধবী এসে নিমন্ত্রণ করে জোর করে তাকে নিয়ে যেতে চাইল তার বাড়িতে। এখনো তাদের মধ্যে ভালোবাসা একই রকম, কিন্তু শোভনা আমাকে ছেড়ে তার সঙ্গে কিছুতেই যেতে চায় না। তখন শোভনার বান্ধবী এসে আমাকে ধরে বসল। আমি শোভনাকে তার সঙ্গে যেতে বললাম। শোভনার বান্ধবীটি বাল্য বিধবা। সেদিন যাবার সময় শোভনা যেখানে চাবি লুকিয়ে রাখলো, আমি দূর থেকে লুকিয়ে তা দেখলাম। সে চলে যেতেই আমি চাবি বের করে তড়িঘড়ি বাক্স খুলে ফেললাম। আমার অন্তরাত্মা কাঁপতে লাগলো, হাত থেকে চাবি মেঝেতে পড়ে গেল। মন শক্ত রেখে সবটা উল্টে পাল্টে তন্ন তন্ন করে দেখলাম। সে এসে যাতে বুঝতে না পারে তার চোখের আড়ালে আমি তার বাক্স খুলেছিলাম। তাই যেখানকার জিনিস যেমন ছিল তেমনভাবেই আবার সাজিয়ে রাখলাম। এটা ওটা তুলে রাখতে গিয়ে বাক্সর এক কোণায় একটানা চিঠি দেখতে পেলাম। তাড়াতাড়ি টেনে বের করলাম। আমার বুকের ভেতরে তুমুল ঝড় বইতে লাগলো, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার।
রুদ্ধশ্বাসে ভয়ে কাঁপতে কাঁপতে চিঠিগুলো খুলে পড়তে লাগলাম। বুকের আগুন মাথায় কি উঠল, কি ভয়ানক! এই যে সব প্রেমপত্র। চিঠিগুলো জরির কাজ করা গোলাপি রঙের এক টুকরো ফিতে দিয়ে বাঁধা ছিল। খুললাম, পড়তে যাই কিন্তু পারি না, বসে কুলায় না। তখনই কোথা থেকে যেন একটা পিশাচ হেঁকে হেঁকে আমার কানের সামনে বলে উঠল, পড়ে দেখো, সব বুঝতে পারবে, পড়ো। কেউ সেখানে ছিল না, এমনকি দেওয়ালে একটা আয়নাও ছিল না, যাতে আমার নিজের মূর্তি প্রতিফলিত হয়ে আমাকেই লজ্জিত করে। একে একে সব চিঠি আমি পড়লাম। চিঠিগুলো সাবধানে রাখার জন্য সব কটা চিঠিতে যথেষ্ট সাবধান করা হয়েছে। তখন আমার মনের অবস্থা কেমন ছিল কে জানবে। সারা গায়ে বিষের জ্বালা হতে লাগলো। পড়া হয়ে গেলে চিঠিগুলো বেঁধে রাখলাম যেমন ভাবে আগে বাঁধা ছিল। তারপর কাঁপা কাঁপা হাতে বাক্স বন্ধ করলাম। শোভনার ফিরতে ফিরতে সন্ধে হলো। এসেই আগে সে আমার কাছে ছুটে এলো, যেন সে আমাকে কতদিন দেখেনি। তাই আমার মুখের দিকে কতক্ষণ তাকিয়ে রইল। আমাকে দেখে সে যেন কত সুখী হলো। আমি তখন আমার নিজের মনের ভাব লুকিয়ে তার সঙ্গে অন্য দিনের মতোই কথা বলতে লাগলাম, কিন্তু আমার প্রাণের ভেতর বিষের হলকা ছুটছে না, সেটা বুঝতে পারিনি। রাত 11টার সময় দুজনে শুলাম। আমার চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, শয্যা কাঁটাময়, চোখে তবু ঘুম নেই। যত রাত বাড়তে লাগলো ততই সে জ্বালা আরো বাড়তে লাগলো। আর সহ্য হলো না। রাত 2টো। আমি বিছানা ছেড়ে উঠলাম, উঠে প্রদীপ জানালাম। দেখলাম শোভনা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। দুধের মতো সাদা বালিশে তার সেই সাদা মুখটা আরো সুন্দর লাগছে, যেন কোনো দেবী মূর্তি আঁকা রয়েছে। বুঝলাম না, বুঝতে পারলাম না আমি সবকিছু, চেষ্টাও করলাম না। প্রকৃতির এমন সৌন্দর্যের মধ্যে নরকের পাপের ছায়া এসে কোত্থেকে মিশল। আমি ঠিক করলাম শোভনাকে আজ রাতেই আমি খুন করব। ঘুমন্ত অবস্থায় তাকে খুন করার জন্য ধারালো ছুরি বের করলাম। তার নরম গলায় ছুরিটা বসাতে গেলাম, হাত কেটে ছুরিটা মেঝেতে পড়ে গেল। ভাবলাম কেমন করে সেই মাখনের মতো নরম গলায় এই ধারালো ছুরিটা বসিয়ে দেবো, কেমন করে? যাকে এতদিন নিজের থেকেও বেশি ভালোবেসেছি, তার সুখের জন্য প্রাণপণ চেষ্টা করেছি, তাকে নিজের হাতে কেমন করে সংসার থেকে বিদায় করি। কিন্তু তখনই আবার সেই পিশাচ আমাকে গ্রাস করলো। সে যেন আমার চোখের সামনে দাঁড়িয়ে ব্যঙ্গ হাসি হেসে বলল, পুরুষ সাহস নেই, নেই সাহস। এই বিকৃত স্বর আমার হৃদয়ের কুটুরে গিয়ে লাগলো, আমার বিকৃত মস্তিষ্ককে আরো বিকৃত করলো। তখন সাহসে বুক বেঁধে নির্দয়ে রক্ত পিয়াসী লোহার ছুরি শক্ত মুঠায় তুললাম। শক্ত করে ধরে তার নিদ্রা চির নিদ্রায় পরিণত করার জন্য তার বুকে গেঁথে দিলাম। সঙ্গে সঙ্গে অজস্র ধারায় রক্ত ছুটতে লাগলো। স্থির চোখে দেখলাম শোভনা একবার যন্ত্রণায় ছটফট করে উঠল। চোখ খুলে স্থির দৃষ্টিতে সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, কিন্তু সেই দৃষ্টিতে রাগের কোনো চিহ্ন ছিল না। দেখতে দেখতে শোভনার প্রাণবায়ু শেষ হয়ে গেল। তখন আমার হাতের উপর, ডান হাতে, শোভনার এক বিন্দু রক্ত পড়েছিল। কোথায় পড়েছিল তা আপনি জানেন, শিরাতেই রক্ত পড়েছিল। আমি পরের দিন দেখেছি যে এক ফোঁটা রক্ত আমার ডান হাতের ওপর শুকিয়ে রয়েছে। যে কৌশলে আমি আমার নিজের অপরাধ গোপন করেছি তা আপনাকে জানাতে চাই।
আইনের হাত এড়ালাম বটে, কিন্তু ঈশ্বর যে আছেন সে কথা তখন আমার মনে ছিল না। ক্রমশ শোভনাকে ভুলতে শুরু করলাম। তারপর আমার সেই অতি নিষ্ঠুরতার জন্য আমার যে কখনো মন খারাপ হয়নি এমনটা নয়, কিন্তু সেই আমাকে নিষ্ঠুর করতে বাধ্য করেছিল। এটা ভেবে আমি মনকে স্থির রাখার চেষ্টা করলাম। আচ্ছা, প্রাণে এমন একটা দারুণ আঘাত না লাগলে কেউ কি নিজের স্ত্রীর গলায় ওরকম ছুরি বসাতে পারে? আপনি বলুন, হ্যাঁ আপনি বলুন। কদিন পর একদিন বিকেলে শোভনা সে বিধবা বান্ধবী আমার সঙ্গে দেখা করতে এলো। আমাকে শোকে কাতর ভেবে কত কিছু বলল, কত কিছু বোঝালো। আমি তাই সেসব কথা কিছুই বুঝতে পারি। কেন তুই তো এই কথা সে কথা বলার পর আমার হাত ধরে সে একটু থতমত খেয়ে আমায় বলল, আমি জানি তুমি কখনোই কারো কাছে বলবে না। আমার একটা লুকোনো কথা, এখন তোমার কাছে সেটা না বললেই নয়, তাই বলতে হচ্ছে। তুমি হয়তো আমাকে মনে মনে ঘৃণা করবে, কি করব, মানুষের মন যে বশ মানতে চায় না। কয়েকটা গোপনীয় চিঠি আমি নিজের কাছে রাখার অসুবিধে বলে শোভনার কাছে রেখেছিলাম। চিঠিগুলো তুমি যদি আমাকে খুঁজে বের করে দাও বড় উপকার হবে গো। তার কথা শুনে আমার মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো, মাথায় আকাশ ভেঙে পড়লো, আমার মন জোর ছটফট করতে লাগলো। তাদের থেকে জিজ্ঞেস করলাম, সেসব প্রেমিক চিঠিতে কি লেখা আছে? রাগে বিধবার চোখ জ্বলে উঠল। সে বলল, চিঠিতে কি লেখা আছে সেটা জেনে তুমি কি করবে? ছি 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 রমেশ, তোমার থেকে তোমার স্ত্রীর মন শতগুণে মহৎ ছিল। যখন তাকে আমি চিঠিগুলো রাখতে দিই, চিঠিতে কি লেখা আছে ভুলেও সে একবারও জানতে চায়নি। শোভনা দিব্যি করেছিল সে কখনোই আমার ওই চিঠিগুলো পড়বে না। সে যে আমার চিঠির এক বর্ণও পড়েনি তা আমি নিশ্চিত করে বলতে পারি। তাকে আমি ভালোভাবে চিনতাম। শোভনার মতো অমন সরল স্বভাবের মেয়ে এই জগতে দুর্লভ। আমি বললাম, কিভাবে আমি তোমার চিঠিগুলো চিনে বের করবো বলো তো? চোরের কাজ করা গোলাপি রঙের ফিতে দিয়ে চিঠিগুলো একসঙ্গে বাঁধা আছে। তখন আমি বললাম যে বেশ, আমি খুঁজে দেখছি। কোথায় সেই চিঠির বাক্স ছিল তা আমি জানি, কিন্তু তবু আমি এদিক ওদিক অকারণ খুঁজে বেড়াতে লাগলাম। যেন আমি সেই চিঠির বাক্সের ব্যাপারে কিচ্ছু জানি না এমন ভান করে কিছুক্ষণ পরেই সেই চিঠিগুলো বের করে তার হাতে দিলাম। বললাম, এই চিঠিগুলো তোমার? হ্যাঁ হ্যাঁ, এগুলোই। যেমনভাবে বেঁধে আমি চিঠিগুলো শোভনাকে দিয়েছিলাম ঠিক তেমনই আছে। আমি আর তার দিকে মুখ তুলে তাকাতে পারলাম না। পাছে আমার মুখ চোখের ভাব থেকে বুঝতে পারে যে আমি তার চিঠিগুলো সবকটা পড়েছি। আর আমি সেখানে থাকলাম না। মাথা যেন ভারী হয়ে গেল, আমার মাথা যেন ঘুরতে লাগলো। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। নিজের মাথা চুল ছিঁড়তে লাগলাম, আর ভেতরে হাহাকার থামাতে নিজেই নিজের বুকে ঘুষি মারতে লাগলাম। তখন সে বিধবা চলে গেছে। সেই থেকে ডাক্তারবাবু, সেই থেকেই যন্ত্রণা শুরু। যদিও তখন সেই রক্তের ফোঁটা শুকিয়ে গেছিল, বাইরে থেকে যন্ত্রণার কোনো চিহ্ন ছিল না। তবু সেই রক্তের ফোঁটা যেখানে লেগেছিল সেখানে জানেন ভীষণ ভীষণ যন্ত্রণা হতে লাগলো। মনে হলো কে যেন সীসা গলিয়ে ঢেলে দিয়েছে। প্রতি মুহূর্তে সেই যন্ত্রণা ভীষণ রকম বেড়ে যেতে লাগলো। আমি চেষ্টা করেছি এরকম ভীষণ যন্ত্রণা পৃথিবীতে বোধহয় আর হয় না। এই যন্ত্রণার কথা আমি কাউকে বলতে ভরসা পেতাম না। কে বিশ্বাস করবে আমার কথা? কিন্তু আমি যে কিরকম যন্ত্রণা ভোগ করছিলাম সে তো আপনি জানেন। হ্যাঁ বলুন। কিন্তু যতই সে ক্ষতস্থান শুকিয়ে আসে ততই কষ্ট বাড়ে। দারুণ যন্ত্রণায় আমার মন বড় অস্থির হয়ে পড়েছিল। সহ্য করার ক্ষমতা আর নেই। মনে হচ্ছে এখনই আমাকে পৃথিবী ত্যাগ করতে হবে। জানেন, এই যে আমার পাপের প্রায়শ্চিত্ত, এটা মনে করে না আমি সুখী। আশা করি ইহলোকে পাপের প্রায়শ্চিত্ত হলে
বড়লোকের শোভন আমায় ক্ষমা করতে পারবে। আপনি আমার যে উপকার করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞ নমস্কার নেবেন। ইতি শ্রী রমেশচন্দ্র বসু। দু তিন দিন পরে কয়েকটা খবরের কাগজে দেখলাম যে রমেশচন্দ্র বসু নামে একজন নিজের মাথা দেওয়ালে বারবার ঠুকে আত্মহত্যা করেছেন। তার মধ্যে কেউ কেউ লিখেছেন স্ত্রীর শোকই রমেশচন্দ্র বসুর আত্মহত্যার একমাত্র কারণ। যারা একটু খবরাখবর রেখেছিলেন তারা দুরারোগ্য ক্ষতরোগের যন্ত্রণাই আত্মহত্যার একমাত্র কারণ বলে নির্দেশ করেছেন। যারা তাকে বিশেষভাবে চিনতেন তারা সত্যিটাই লিখেছিলেন। তিনি পাগল হয়ে গিয়েছিলেন। দুরারোগ্য ক্ষতরোগ তার পাগলামির খেয়াল ছাড়া আর কিছুই না।